গল্পের নাম মনপিঞ্জর, লেখিকা আরোহী নূর, পরিবেশক আছে। আয়ন ড্রাইভ করছে, এদিক পাশে বসে ফোন টিপছে মাহি, কানে ওর হেডফোন গুজে। আয়ন এবার ওকে ডাক দিল। এদিকে ওনার সুন্দরী রমণী গান শুনতে এতটাই ব্যস্ত যে ওনার দিকে কোনো খেয়ালই নেই ওনার। এবার আয়ন ওর এক কানের হেডফোন খুলে দিয়ে এক হাতে ড্রাইভ করতে করতে বলল, কে তুমি গান শুনতে মগ্ন হয়ে আছো? আমরা দুজন একসাথে আছি, দুজন হাসি খুশি কত কথাই তো বলতে পারি, সুন্দর একটা সময় পার করতে পারি। তা না করে তুমি ফোন টিপতে ব্যস্ত। তোমার বন্ধুদের সাথে তো তুমি পরেও কথা বলে নিতে পারো। এছাড়া গান তো যে কোনো সময় শুনতে পারো। কি কথা বলবো? কি কথা বলবো আর এমনভাবে কথা ঘুরেছি তো আমরা একসাথে তোমার এই গাড়িতে। এখন এই গাড়িটা আর ভালো লাগে না আমার, পুরাতন হয়ে গেছে এটা। তাই এত এত সুন্দর কথা মুখ দিয়েও বের হয় না। তুমি বরং আরও বেশি টাকা দিয়ে আরও একটা নতুন একটা দামি গাড়ি কিনে নিও। তখন আমরা দুজন সেই গাড়িতে অনেক ঘুরবো আর অনেক গল্প করব। এখন আর কথা বলার মুড নেই আমার। আমি বরং আমার বন্ধুদের সাথে চ্যাটিং করি আর গান শুনি, কেমন? কথাগুলো বলে মাহি আবারও গান শুনতে শুনতে বন্ধুদের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়লো। মাহির এমন ব্যবহারে কেমন জানি নিরাশ করলো আয়ানকে। মাহি হুট করেই বলল, গাড়িটা পুরাতন হয়ে গেছে, নতুন দামি গাড়ি কিনে দিতে। তবে কি সুন্দর মুহূর্ত অনুভব করার জন্য দামি আর নতুন জিনিসেরই আলাদা প্রয়োজন। গাড়িটা তো তেমন পুরাতনও না, এই তো 5 মাস আগেই কিনেছে আয়ান। আয়ানের মনে ক্ষণিকে আবার ধরা দিল আখির স্মৃতি। আখি, যার বাবার কয়টা গাড়ি আছে তা হয়তো উনি নিজেও জানেন না। সে মেয়েটা নিজের সব আভিজাত্য ছেড়ে চলে এলো। আয়ানের অবস্থা কখনোই ভালো ছিল না। লোকাল গাড়িতেই ছোট থেকে চলাচল ওর। লোকাল গাড়িতে চড়ে একঘেয়ে হতে যেত আয়ান। সবসময় ভাবতো টাকা হলে বড় একটা গাড়ি আগে কিনবে, কিন্তু আঁকি আসার পর লোকাল গাড়িকে নিয়ে ওর একঘেয়ে ভাব চলে গিয়েছিল। যখনই আঁকির সাথে বেরোতো তখন হয়তো অটো নয়তো রিক্সা করে বেরোতো আয়ান। আর সে সফর আঁকি নিজের মন মাতানো সুন্দর কথাবার্তা আর হাসি ঠাট্টায় ভরে দিত। সবসময় আয়ানকে হাসাতে পছন্দ করতো আঁকি। ওকে নিয়েই যেন আলাদা এক পৃথিবী গড়ে তুলেছিল আঁকির। লোকাল গাড়ির সফরটাকেও যেন প্রাইভেট গাড়ির সফর থেকেও মনোরঞ্জনমূলক বানিয়ে দিত। যে মনে হতো যেন আঁকি লোকাল গাড়িতে চড়েই বড় হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আয়ান ওর জীবনে আসার আগে লোকাল গাড়ি আশপাশ অব্দিও হয়তো আঁকি যায়নি। কবু এত বড় ঘরের মেয়ে হয়েও আঁকি কত সুন্দর করে আয়ানের ছোট্ট সংসার নিজের বাসস্থান বানিয়ে নিয়েছিল। সবাইকে এক্সাইট করে আগে নিজের সব সময়টা আয়ানের নামেই লিখে দিত। আয়ান প্রায় 2 বছর আগে ভেবেছিল যখন গাড়ি কিনবে তখন সবার আগে আঁকিকে নিয়ে বেড়াতে যাবে। কিন্তু গাড়ি কেনার পর হয়তো আঁকির নামটাও একবার ভালো করে মনে পড়েনি আয়ানের। ততদিনে যে ওর সব কিছুই মাহির দখল হয়ে পড়েছিল। মাহিকে নিয়েই সারাদিন ঘুরতে ব্যস্ত থাকতো আয়ান। না চাইতেও আয়ানের মনে এসব ভাবনা খেলা করতে শুরু করে। হঠাৎ ব্রেক কষে আয়ান, এতে বেশ বিরক্ত হয় মাহি। না চাইতেও আয়নের মনে এসব ভাবনা খেলা করতে শুরু করে। হঠাৎ ব্রেক কষে আয়ান, এতে বেশ বিরক্ত হয় মাই। কানের হেডফোনটা খুলে আয়ান প্রশ্ন ছুড়ে, কি হয়েছে আয়ান? গাড়ি থামালে কেন? দেখো না মাহি, ওই সরু রাস্তাটা কত সুন্দর আর ফাঁকাও। আজকের আবহাওয়াটাও বেশ মনোমুগ্ধকর, চারদিকে মন মাতানো হাওয়া বইছে। চলো না, ওই রাস্তায় দুজন হাত ধরে কিছু সময় হাঁটবো, অনেক ভালো লাগবে, চলো। মাহি এবার তাচ্ছিল্যময় হাসি দিয়ে বলল, কি আয়ান, দিন দিন তুমি বাচ্চা হয়ে যাচ্ছ মনে হয়। আমরা এখনও টিন এজে রয়ে যাইনি যে রাস্তায় হাতে হাত ধরে হেঁটে দুলে দুলে হাওয়া খাবো। এত রাতে রাস্তায় হাঁটবো কোন সুখে? তাছাড়া বাতাস বইছে, এত আমার ঠান্ডাও লাগতে পারে। আর বাতাসের সাথে ধুলো আসাটা স্বাভাবিক। ও তো আমট, শরীর নোংরা হবে না বুঝি? নো ওয়ে, আমার ওগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। কথাটা বলে মাহি আবার নিজের ধান্দায় মন দিল। মায়ের এমন ব্যবহারে আবার নিরাশ করলো আয়নকে। আঁকি হলে মোটেও এমন করতো না। আয়ানের এমন কিছু ভালো লাগতো না আগে, কিন্তু আখির বড্ড ভালো লাগতো এমন মুহূর্তগুলো। সরু ফাঁকা রাস্তা, মন দোলানো বাতাস আর সাথে আয়ানের হাত ধরে থাকা, ওর সাথে মন মাধুর্যে মোড়ানো সুন্দর দুটি কথা। এগুলোই যেন আখির জীবনের ভালো লাগার আর ভালো থাকার আলাদা উৎস ছিল। আখির সাথে এমন মুহূর্ত কাটাতে কাটাতে এগুলোকে নিজের অনুভবে ভরে নিয়েছিল আয়ান।
সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো সায়েদার দিকে। নোমান হতবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আরোহী আপুকে ফিরিয়ে আনা যেতে পারে মানে? তুই কি বলতে চাইছিস সায়েদা? হ্যাঁ ভাই, আরোহী আপুকে ফিরিয়ে আনা যাবে। তুমি আজকে ভার্সিটিতে দেখোনি? আচ্ছা, তোমাকে আলাদা করে দেখতে হবে না, আমি বলছি ওই আসলে সায়েদা গো টু ইয়োর রুম। সায়েদা গো টু ইয়োর রুম। সায়েদাকে আর কিছু বলতে না দিয়ে আদিত্য গম্ভীর কণ্ঠে ওকে কথাটা বলে উঠল। সায়েদা এবার আমতা আমতা করে বলল, কিন্তু ভাইয়া আমার কথা কানে যায়নি সায়েদা। সায়েদা আর সেখানে দাঁড়ালো না, ক্ষণিক ভীতু অবস্থায় ছুটে গেল সেখান থেকে। আদিত্য সবাইকে নিজের রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে গেল। সবাই আরেক দফা হতবাক হলো এহেন কাণ্ডে। নোমান কিছু একটা আন্দাজ করে নিল মনে মনে। কাজ শেষ করে আঁকি ফিরছিল বাড়িতে। আজ 3,000 টাকা উপার্জন করতে পেরে মুখে ফুটে আছে ওর এক রাজ্য জয় করা হাসি। হাঁটতে গিয়ে জুতো ছিঁড়ে গেছিল, তাই খালি পায়ে পিট পিট করে হাঁটছে। পাশেই ওর বাড়ি। রাত তখন প্রায় 1টা বাজে। এদিকে আয়ানের গাড়িটার ডিজেল ফুরিয়ে গেছে, তাই গাড়িতে ডিজেল ভরপুর করতে গাড়ি দাঁড় করালো। মাহি এখনও নিজের ফোন নিয়ে গোতাগুতি করতে ব্যস্ত। আয়ান গাড়ি থেকে নেমে এমনি চারপাশ হাঁটাহাঁটি করছিল। হঠাৎই আবার ওর নজর পড়লো আঁখির দিকে। খালি পায়ে হেঁটে হেঁটে আসছে কোথাও থেকে। আয়ানকে দেখেও দেখতে চাইল না, পাশ কাটিয়ে চলে যেতে নিলে আয়ান ওর হাত খপ করে ধরে নিল। আঁখিও থমকে দাঁড়ালো ওর এমন কাণ্ডে। তারপর মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, হাত ছাড়েন মিস্টার আয়ান রহমান। রাস্তাঘাটে এভাবে একটা মেয়ের হাত ধরতে লজ্জা করে না আপনার? আয়ান ওর হাত না ছেড়ে বলতে লাগলো, তুমি এমন আপনি আপনি করে কথা বলো কেন আমার সাথে আঁকি? মানছি আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক নেই, তাই বলে কি বন্ধুত্ব শেষ হয়ে গেল? আমরা তো ভালো বন্ধু হয়েও থাকতে পারি। এর আগে তো কখনো আপনি করে বলনি তুমি আমায়। আঁকি এবার তেজি স্বরে বলল, সব কিছুতেই আপনি নিজের মতো করে সাজালেন মিস্টার রহমান। নিজের ইচ্ছাতেই সব সম্পর্ক শুরু করলেন আর শেষও করে দিলেন। কোনো কিছুতেই আমার জোরটা চলল না, তাই বলে কি কোনো কিছুতেই আমি নিজের মতামতটাও খাটাতে পারবো না? হ্যাঁ, কখনো আপনার মতের সাথে দ্বিমত করতে চাইনি বলে এটা নয় যে আমার নিজস্ব কোনো চাহিদা, মতামত, কোনো আত্মসম্মান নেই। আপনার ইচ্ছা হলো আপনি ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে দিলেন, আর এখন ইচ্ছা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক রাখতে, তাই এখন আমায় তা করতে বাধ্য করছেন। একটা কথা শুনে রাখেন মিস্টার রহমান, আমি আপনার খেলার পুতুল নয় যে আপনি যেভাবে চাইলেন সেভাবেই নাচাতে থাকলেন আর আমিও নাচলামও। আপনি সব বন্ধন যখন ভেঙে দিয়েছেন, তবে এই বন্ধুত্বের সম্পর্ক রেখে কী লাভ? এটা না হয় আমি ভাঙলাম। আজকের পর থেকে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনার এই তিক্ত চেহারা নিয়ে আর সামনে আসবেন না আমার। সত্যি অনেক ঘৃণা হয় আপনাকে দেখে। ছাড়েন আমার হাত। কথাটা বলে আঁখি নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে আয়ান ছাড়ল না। জেদ করো না আঁখি, শোনো আমার কথা। এমন অসহায়ের মতো জীবন যাপন করে কতদিন কাটাবে? তুমি এসবে বড় হওনি, তাই এসব মেনে নেওয়াও তোমার পক্ষে সহজ হবে না। তোমার যা টাকা পয়সা লাগে আমি বলছি তো আমি দিব। এভাবে রেস্টুরেন্টে কাজ করে, ওভারনাইট কাজ করে, জুতা ছাড়া রাস্তায় হেঁটে তুমি তোমার স্ট্যাটাস বিগড়ে দিচ্ছ আঁকি। যদি স্ট্যাটাসের মর্ম আমার কাছে সত্যি থাকতো, তাহলে হয়তো 2 বছর আগে খান বংশ ছেড়ে ওভাবে চলে আসতাম না মিস্টার রহমান। খান বংশ ত্যাগ করে আসার সময় যে আঁকি স্ট্যাটাসের পরোয়া করেনি, সে আঁকি স্ট্যাটাস নিয়ে পড়ে থাকবে আপনি ভাবতে পারলেন কিভাবে আয়ান রহমান? হয়তো আঁকি এসবে বড় হয়নি, তবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমাকে পরিস্থিতি অনেক কিছু শিখিয়েছে আর ভবিষ্যতেও শেখাবে, আর তা আমিও শিখতে কখনো পিছপা হব না। আপনি আমাকে নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, প্লিজ যেতে দিন আমায়। যেতে দিবে না? তোমায় কি করবে তুমি? ছাড়েন আমার হাত, ভালো হবে না এই বলে দিলাম। কি করবে তুমি? ছাড়বো না আমি। দেখেন আমার হাতে লাগছে, ছাড়েন। আকির হাতের অবস্থা এমনিতেই নাজেহাল। বাসনগুলো মাজার ফলস্বরূপ
তার উপর শক্ত করে ধরে আছে আয়ান। যার ফলে অনেক ব্যথা লাগছে আখির হাতে। আখি বারবার বলছে ওকে ছেড়ে দিতে, ওর হাতে ব্যথা লাগছে, কিন্তু কথাগুলো যেন কানেই যাচ্ছে না আয়ানের। উপর হাত দিয়েও আখি নিজেকে ছাড়াতে পারছে না, যেহেতু ওই হাতেরও একই অবস্থা। অবশেষে আয়ান হুট করেই আখির হাত ছেড়ে দিল। যেহেতু আখি ওর সাথে জোরাজুরিতে ছিল, তাই হুট করে হাত ছাড়ার একটু দূরে ছিটকালো আখি। আয়নের হাতের ঘড়ির এক কোণ লেগে আখির হাত অনেকটা কেটে যায়, যাতে আখি ব্যথায় একটু কুঁকড়ে ওঠে। আয়ান প্রথমে রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণে যখন দেখতে পেল আখি ব্যথা পেয়েছে, তখন কেন যেন একটু ব্যথার তো ভাব চলে এলো ওর মনে। আখির দিকে এগিয়ে যাবে, তখনই আখি বলে উঠল, এগোবেন না আমার দিকে মিস্টার রহমান। আখি, তোমার হাতে লেগেছে। আপনার আমার জন্য মিথ্যে সহানুভূতি দেখাতে হবে না মিস্টার রহমান। আমি নিজেকে ঠিকই সামলে নিব। কথাটা বলে ছুটে চলে গেল আঁকি। দেখো সাইদা, আমায় তুই সব খুলে বল। তখন কি বলছিলি তুই আরোহী আপুকে নিয়ে বল। আমি তো বলতে চাই ভাইয়া, কিন্তু আদিত্য ভাইয়া জানলে যে আমায় আস্ত রাখবে না। সেটা আমি দেখে নেব। তুই শুধু সত্যটা বল আমায়। আসলে ভাইয়া, আমি বলছি সত্যটা। হঠাৎ সায়দার রুমের দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলার কথাটা শুনে দুজনেই তাকায় সেদিকে। স্বয়ং আদিত্য দাঁড়িয়ে আছে সেখানে। এবার দৃঢ়তার সাথে আদিত্য রুমে প্রবেশ করলো। তারপর আবার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, সায়দা বাইরে যাও, আমার নোমানের সাথে কিছু কথা আছে। সায়দা আর কিছু না বলে আদিত্যের কথা মতো কাজ করলো। এবার আদিত্য নোমানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আনাহিতা তাবাসুম আঁকি বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল খানের একমাত্র মেয়ে, ডক্টর আয়ান রহমানের প্রাক্তন স্ত্রী, আমাদের মেডিকেল কলেজের নতুন ছাত্রী। জীবনে বর্তমান একাই স্ট্রাগল করছে। বাট ভাইয়া, সায়দা তো আরোহী আপুর কথা বলছিল। আর তুমি এটা কোন আখির কথা বলছো? সায়দা যার কথা বলছে সে এই মেয়েটি, যার চেহারা দেখতে হুবহু আরোহীর মতো। আর তাই সায়দা ওকে নিয়ে আজগুবি সব চিন্তা ভাবনা করছে। বলো কি ভাইয়া, আরোহী আপুর প্রতিরূপ? এটা কি করে সম্ভব ভাইয়া? এরকম যদি সত্যি হয়ে থাকে, তার মানে তো একটাই জিনিস দাঁড়ায়, আরোহী আপুর সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক আছে। না হলে চেহারা মিলবে কি করে? আরোহীর সাথে ওর কোনো সম্পর্ক নেই আয়ান। আঁকি নামক মেয়েটি ওর বংশের একমাত্র মেয়ে, তাই ওর সাথে আরোহীর কোনো সম্পর্ক হতেই পারে না। তুমি ওসব নিয়ে মাথা না ঘামালেও পারো নোমান। কিন্তু ভাইয়া, তুমি ওই মেয়েটার বিষয় এতটা জানলে কোথা থেকে? ওকে দেখার পর আমি লোক লাগিয়ে ওর খোঁজ নিয়েছিলাম। তবে যদি সত্যি মেয়েটার চেহারা আরোহী আপুর সাথে মিলে থাকে, তবে তো এটা আমাদের জন্য ভালো খবর ভাইয়া। ওই মেয়েটাকে আনতে পারলো দাদিজান একদম আগের মতো হয়ে যাবেন। আমরা দাদিজানকে সুস্থ করে তুলতে পারবো। নো ওয়ে নোমান, আমরা নিজেদের কাজ উদ্ধার করার জন্য কাউকে এভাবে ইউজ করতে পারি না। ওই মেয়ে এমনিতেই অনেক স্ট্রাগল করছে, আর আমি চাই না ওর লাইফে আমাদের কারোর জন্য কমপ্লিকেশনটা আরও বেড়ে যায়। আদিত্য কখনো কাউকে নিজের স্বার্থে ব্যবহার করেনি, আর করবেও না। আমরা ওকে ব্যবহার কোথায় করছি ভাইয়া? তুমিই তো বললে ও এখন একা স্ট্রাগল করছে। তবে তো ওর সহায়তা প্রয়োজন। এভাবে মাথার উপর কোনো ছায়া ছাড়া কী করে সব কিছু ম্যানেজ করবে ও? তাই যদি ও আমাদের সাহায্য করে, বদলেতে ও নিজেও তো সহায়তা পাবে আমাদের কাছ থেকে। ও সব কিছুতেই আমরা ওকে হেল্প করব। এটা করতে আমাদের প্রবলেম কোথায়? এটা করতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু কাউকেই আমি কখনো ইউজ করিনি, আর করবো না। আমাদের সাহায্য করার বদলে ওকে সাহায্য দেওয়া, এটার একটাই মানে এসে দাঁড়ায়, ওকে অসহায় দেখে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চলেছি। হয়তো টাকার জোর আছে বলে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো মেয়েটি এত বড়লোক বাবার মেয়ে হয়েও কেন স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পরও নিজের বাবার কাছে ফিরে যায়নি?
ফয়সাল খান ওকে এখনও ত্যায্য করেননি, তাই ও চাইলে ওর বাবার কাছ থেকে সহজেই নিজের ভাগের সম্পত্তিটা চাইতে পারে। এতে আইন ওকে সাহায্য করবে। ওর ভাগের সম্পত্তির মূল্য কম করে হলেও এতটা হবে যে ওই সম্পত্তির টাকা দিয়ে ও সারা জীবন শান্তিতে কাটিয়ে দিতে পারবে। কিন্তু ও এমনটা করেনি। এমনকি ও যখন ভর্তি হয় তখন ওর নামের সাথে নিজের স্বামীর নাম লাগাইয়েছিল, কিন্তু 3 দিন আগে এসে অনেক কাকুতি মিনতি করে নিজের নাম থেকে রহমান নামের ট্যাগটা সরিয়েছে। ডিভোর্সের প্রমাণপত্র কালকেই জমা দিয়েছে। এসব কথা একটা জিনিসই প্রমাণ করে, নোমান যে মেয়েটা যথেষ্ট আত্মসম্মানী, নিজের আত্মসম্মানের লড়াই নিজেই করছে। আর আমি কখনোই কারো আত্মসম্মান ভাঙতে পারি না নোমান। বিশেষ করে একটা মেয়ের। ও হতে পারে একটা মেয়ে, তাই বলে এটা নয় যে বেঁচে থাকতে হলে ওকে কারো ছায়াতলে থাকতে হবে। একটা মেয়ে যদি কোনো জিনিস নিজের আত্মসম্মানে নিয়ে নেয় তবে তা পূর্ণ করেই ছাড়ে। তাই একটা মেয়েকে দুর্বল আর অসহায় ভাবা পুরোই অমান্যকর ও অযৌক্তিক। এ বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না নোমান। আমি যেন এই বাড়িতে আর কখনো কারো মুখে আঁকিকে নিয়ে কোনো চর্চা না শুনি। কথাটা মনে রেখো, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।